সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন শিরোনামহীন ব্যান্ডের সদস্য সঙ্গীত শিল্পী জিয়াউর রহমান জিয়া। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা একটু তরুণদের নিয়ে কথা বলতে চাই যে আমাদের তরুণরা আমাদের সংস্কৃতির তো বাহক। হ্যাঁ, মানে যে যে আমাদের মানে ধারাবাহিক যে সংস্কৃতি যে চলমান আবহমান কাল ধরে আসছে, এটা বর্তমান সময়টা তো তরুণদের হাতেই সংস্কৃতিটা। অবশ্যই। সেই জায়গা থেকে তারা সংস্কৃতি চর্চা, তারপর সংস্কৃতি তো শুধু চর্চার বিষয় না, সে নিজে নিজে নিজেই সংস্কৃতি। সে তাকে কত স্পর্শ করছে, তারা কতটা সচেতন বাঙালি সংস্কৃতি বাংলা সংস্কৃতির ক্ষেত্রে। আহ, তরুণরা শুধু সংস্কৃতির ক্ষেত্রেই না, আমার মনে হয় যে সবকিছুতেই তরুণদের এক ধরনের ইনপুট আছে। সামাজিকভাবেই বলেন বা লাইফস্টাইল সংক্রান্তই বলেন, ইভেন আমি তো গানের সাথে জড়িত, সো আমি গান নিয়েই সবচেয়ে বেশি বলতে কমফোর্টেবল ফিল করব। ওখানেও তরুণদের যে ইনপুটের জায়গাটা, ওটা আমার কাছে ইউনিক মনে হয়। আমরা যে গানগুলো করি, স্পেশালি ব্যান্ড মিউজিক, তো ওটা কিন্তু মূলত আমরা টার্গেটও করি তরুণদেরকে। যদিও সব বয়সের সবারই, কারো তো গান শুনতে বাধা নাই, তবে তরুণরা সবচেয়ে বেশি রিসিভ মূল করে, শ্রোতা হিসেবে। মূল শ্রোতা হিসেবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই জায়গা থেকেই যে বলা হয় যে মানে তরুণদের, আমি গানের বিষয়ে পরে যাচ্ছি, এই যে এখন তরুণদের যে কাজ, তরুণরা যে কাজগুলো নিয়ে মেতে আছে, তরুণরা দেশকে নিয়ে যে বিষয়টা ভাবে, জি, হ্যাঁ, তারপরে এই যে জীবনযাপন বদলে যাওয়া, জীবনযাপনের যে আচারগুলো বদলে যাওয়া, সেই জায়গাগুলো মানে তরুণদের হাত ধরেই তো বদলায়। অবশ্যই। ইনফ্যাক্ট আপনি যদি একেবারে ইতিহাস থেকেও দেখেন, দেখবেন যে আমাদের ভাষা আন্দোলন বলেন বা মুক্তিযুদ্ধ বলেন, সবকিছুতে কিন্তু তরুণদের ইনপুটটাই আমরা সবচেয়ে আগে পেয়েছি। এবং এখন যদি আমরা দেখি, তাহলে প্রযুক্তির কারণে যতটুকু বদলে যাবার, সেই বদলানোটা কিন্তু আমাদের একসেপ্ট করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। এবং তরুণরা কিন্তু ওই বদলে যাওয়ার জায়গা থেকে তাদের সামাজিক ইনপুটগুলো দিয়েই যাচ্ছে প্রতিনিয়ত, যে কোনো সেক্টরই হোক, সব জায়গাতেই তাদের সোচ্চার কণ্ঠ আমরা পেয়ে যাচ্ছি। আমরা সবকিছুতেই এবার প্রতিদিনকার ধরেন যে একটা নতুন ধরনের কাপড় পরা, নতুন ধরনের খাবার খাওয়া, নতুন একটা গ্যাজেট ব্যবহার করা, এটাও তো তরুণদের হাতেই হয়। এটাও তরুণদের হাতেই হয়। ইভেন ক্রিকেট খেলা নিয়ে কথা বলতে হলেও সেটি তরুণদের কাছ থেকে আমরা সবার আগে ইনপুট পাই, ফিডব্যাক পাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে সেটা আমরা সবচাইতে আগে সবাই দেখতেও পাচ্ছি, শেয়ারও করতে পারছি নিজের মতামতটা বা এভরিথিং। ইটস নট ব্যাড। না, কিন্তু তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠে যে আছে, কারো কারো অভিযোগ যে তরুণরা সংস্কৃতি যদি একটু এই যে ধুলাবালু বলি বা একটু নষ্ট কথাটা কখনো কখনো চলে আসছে, যে সেটা তরুণরা ঠিক মতো বেছে নিতে পারছে না যে সে কোন সংস্কৃতিটাকে গ্রহণ করবে। এবং যে শব্দটা বলা, সেটা তরুণদেরকে প্রথমে আঘাত করে বা তরুণরা সেদিকেই প্রলুব্ধ হয়। আমার মনে হয় বিষয়টা তারুণ্য সংক্রান্ত না। আচ্ছা, এই অবজেকশনটা আসা উচিত হচ্ছে মানুষের নিজের, তার যে গ্রহণযোগ্য রিসিভিং ক্ষমতা অথবা তার যে চিন্তা চেতনা, সেটার রুচিবোধ। উপরে রুচিবোধ, এটার উপর, হ্যাঁ, রুচিবোধ শব্দটাই সবচেয়ে পারফেক্ট হবে। এটার উপরেই নির্ভর করে। এটা বয়স্কের ক্ষেত্রেও ঘটতে পারে, শিশুর ক্ষেত্রেও ঘটতে পারে। তরুণ চিন্তার সঙ্গে এটার সাথে কোনো না, সংগতি নাই। কোনো সম্পর্ক নাই। তরুণরা সবকিছুই রিসিভ করবে, সবকিছুই বর্জন করবে, সবকিছুতেই প্রতিবাদ করবে এবং সবকিছুকেই তারা গ্রহণ করেও নেবে, যেটা তার পছন্দ। এবং সেই পছন্দটা তার নিজের রুচিবোধের উপরেই নির্ভর করে। তো বা যা কিছু শব্দ হোক, সেটা বর্জন করা বা গ্রহণ করার দায়িত্ব কিন্তু আসলে একজন ব্যক্তির উপরে বা মানুষের উপরে। সে তরুণ হতে পারে, যে কোনো এবং বয়স। বিশ্বায়নের সঙ্গে যুক্ত হওয়া, বাংলাদেশের যুক্ত হওয়া, নিজেদের যুক্ত, সেটাও তো তরুণরাই সে জায়গায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে। অবশ্যই, অবশ্যই। যদিও এখানে এক্সপেরিয়েন্সের একটা গ্রহণযোগ্যতা বা ভূমিকা আছে, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এক্সপেরিয়েন্সটা কিন্তু কনভে করারও একটা বিষয়, এবং সেই কনভেটা মূলত তরুণদের উপরেই করা হয়। বিশ্বায়নের সাথে জড়িত হওয়ার সুযোগটাও তরুণদের সবচাইতে বেশি, যে কোনো ফিল্ডে। সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রেই বলেন, সংস্কৃতির ক্ষেত্রেই বলেন, সবকিছুতেই তরুণরা এগিয়ে আসার সুযোগ বেশি, তার অপরচুনিটিটা ডিরেক্ট। আজকালকার তরুণরা একলা, মানে আগে যেমন একটা গোষ্ঠীবদ্ধ তরুণদের এক ধরনের একসঙ্গে চলা, একসঙ্গে কাজ করা, সেই জায়গা থেকে বলা হয় যে তরুণরা একটু বিচ্ছিন্ন। মানে অভিযোগটা কি সত্যি? অভিযোগটা, এখন আমাকে আপনি হতাশাবাদী বলতে পারেন এই ক্ষেত্রে, বা আমার হয়তো এটা মানসিক দূর্বলতা, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন একেবারে তরুণ অবস্থায় বা কলেজে পড়ি, ওই রকম সময়ে আমরা যেমন আড্ডা দিতাম, বা একটা টি স্টল কেন্দ্রিক আড্ডাই হয়ে গেল, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক, যে কোনো টপিক নিয়ে হোক, সংস্কৃতি নিয়ে হতো আড্ডা। এই আড্ডাটা এখন কমপ্লিটলি ভার্চুয়াল দিকে ট্রান্সফার হয়ে গেছে, হুইচ ইজ
আমার কাছে সামটাইমস মনে হয় যে এই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকরী হচ্ছে কিনা। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একজন আরেকজনের সাথে আড্ডা দিচ্ছে বা শেয়ার করছে, সেখানে হয়তো মানুষের সংখ্যা অনেক বেশি, পার্টিসিপেশন বেশি পাওয়া যাচ্ছে, বাট কেউ কাউকে দেখতে পাচ্ছে না বা কারো কোনো দায়বদ্ধতা নাই। আমি আমার বন্ধুর সাথে যখন আড্ডা দিচ্ছি, আমি ডিরেক্ট একটা কথা তার সাথে বলছি, সে একটা ডিরেক্ট কথা শেয়ার করছে, তখন যে তর্ক বা বিতর্কটা তৈরি হবে, সেটাতে কিন্তু একজন আরেকজনের পার্টিসিপেশনটা ডিরেক্ট মানে আবেগ উচ্ছ্বাস যেভাবে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে আপনি কি বলতে চাচ্ছেন। তুষার ভাই, আপনি এই বা কথাটা না ঠিক বললেও বলেন বোঝা নাই। যাচ্ছে সে কি কি বলছে, বা হ্যাঁ, তার এইটা কি অনুভূতিটা কি, এক্সপ্রেশনের কারণেও হ্যাঁ কিন্তু হ্যাঁ। এটা এক্সপ্রেসিভ, হুম হুম যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আমরা ওইটাকে মিস করি। হুম। এবং এখনকার তরুণদের মধ্যে এটা এক ধরনের, হয়তো আমাদের যানজট এটা একটা কারণ, বা বিভিন্ন কারণে বা ব্যস্ততা, গতি ব্যস্ততা, সবকিছু মিলাই, হ্যাঁ হ্যাঁ, ব্যস্ততা সব আমলেই সবসময় ছিল, ছিল, সবসময় ছিল, সবসময় ছিল। হ্যাঁ। কিন্তু একসাথে বসে আড্ডা দেওয়া ওই প্রবণতাটা একদম কমে গেছে। সবাই হচ্ছে যে যার যার মতো করে ফেসবুকে বসে যাবে, বা এরকম যে কোনো যোগাযোগ মাধ্যমে টুইটার এটসেট্রা ওগুলোতে বসে যাবে, ওইটা নিয়েই ব্যস্ত থাকবে, ওখানেই কথাটা বলবে, তার ব্যক্তিগত কথাটাও ওখানেই বলছে, এবং আরেকজন আবার ওইখান থেকেই শেয়ার করছে, কেউ কারো চেহারা দেখতে পাচ্ছে না, এক্সপ্রেশন বুঝতে পারছে না। তো ওই জায়গায় এক ধরনের ক্রাইসিস তৈরি হয়, এবং ওই ক্রাইসিসটা কিন্তু আমরা ফিল করতে পারছি, যে 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 কারণে এই বিভিন্ন আড্ডা থেকে, আড্ডার জায়গা তো শেষ হয়নি, আড্ডা থেকে তরুণরা মানে হারিয়ে যে গেল, হ্যাঁ সেটার আসলে আমরা কি বলবো, এই যে হারিয়ে যাওয়া যে তরুণরা তারা কোথায়, হ্যাঁ তারা কি নিয়ে ব্যস্ত, কোথায় সময় কাটাচ্ছে। আপনি বললেন ফেসবুক, এছাড়াও ফেসবুকে তো সে সারাক্ষণ বসে থাকছে না, Right. সে তার জীবিকার জন্য, তার শিক্ষার জন্য আহ, মানে কতটা সময় দিচ্ছে। কিন্তু আমাদের একদম পরিচিত গলির মানে সেই ল্যাম্পপোস্টের নিচের আড্ডা, চার দোকানের আড্ডা, সেগুলো কমে গিয়েছে সেই জায়গা থেকে বলা, হ্যাঁ। সেটা কমে গিয়েছে, এবং আশঙ্কাজনক আরেকটা বিষয় হচ্ছে আমাদের হয়তো পালা পার্বণ বা সামাজিক অনুষ্ঠানগুলো, এগুলো অনেক কমে গিয়েছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমি ঢাকার ছেলে, আমি ঢাকার ঐতিহ্য নিয়ে যদি কিছু বলতে জি চাই, বলেন। তাহলে আমি বলতে পারবো যে একটা ছিল সাকরাইন বলা হতো, এটা হচ্ছে পৌষ সংক্রান্তি, হুম। সবাই ঘুরে ওড়াবে। তো ওইটা কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে, এটা এখন দাবি করতেই পারি। তো এইগুলোর জন্য প্রযুক্তি অনেকাংশেই দায়ী, আবার প্রযুক্তির সুবিধাও আছে। তবে আমার মনে হয় তরুণরা কখনো হারিয়ে যাবে না, তরুণদের যে এটা কিন্তু প্রাণশক্তি। একসময় যে মানে ক্লাব ছিল, ক্লাবের একটা বিষয় ছিল, ক্লাব কালচার, ক্লাব কালচার। ক্লাব কালচারটা এখন একেবারে ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল কেন্দ্রিক ছাড়া আমার মনে হয় বাইরে ক্লাব কালচারটা অলমোস্ট নাই। হয়তো রাজনৈতিক ক্লাব ক্লাব আছে, আর হয়তো আমাদের সংগঠন নেই। সংগঠন বলতে যে শব্দটা যেটা আমরা করেছি, ওয়াল ম্যাগাজিন হবে ওখান থেকে, একটা এই দেয়ালিকা চর্চাটা হবে, ঢাকায় খুব কমে গেছে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটার সাথে রিলেটেড থাকবে, বিজয় দিবস হবে, সাংস্কৃতিক 21শে অনুষ্ঠান, ফেব্রুয়ারি হবে, একটা ছোট নাটক হবে ওখানে, হুম। মঞ্চ হবে, এবং যারা অভিনয় করতে পারে না বাট হ্যাঁ সেও ট্রাই করবে, সেও আসছে, হ্যাঁ। এই বিষয়টা খুব খুব কমেছে। বাড়ি বাড়িতে যে চাঁদা তোলা, চাঁদা, আচ্ছা হ্যাঁ, চাঁদা তোলা হবে, এবং সেটা চাঁদাবাজি না, সেটা না হচ্ছে যে সেটা আসলে এটা কিন্তু সবাই মানে, সেটা অংশগ্রহণ, হ্যাঁ এবং সবাই দিচ্ছে। সবাই দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে। তো তরুণদের যে এই যে যে আমরা তরুণদের যে পরিচয়ের কথা আমরা মানে ওই যে আপনি বললেন যে স্মৃতি থেকে একটু বললেন, যেভাবে তরুণদেরকে জানতাম বা আহ, সেই তরুণরা যে পাল্টে গেল, বদলে গেল, এই বদলে যাওয়ার একটা কারণ কি যে সঙ্গে কি রাজনীতিও যুক্ত? আমার মনে হয় যে রাজনীতির চাইতেও বেশি জড়িত হচ্ছে অর্থনীতি। আচ্ছা। আই মিন, সবকিছু যদি আমরা একেবারে এরকম সেন্ট্রিফাইড করে ফেলি যে আমার উদ্দেশ্যটা এইটা, হুম। এবং এটা থেকে আমি ঠিক এইরকম অ্যাচিভ করব, আই মিন এনজয়মেন্ট মানে লাভ আসছে লোকসানের কিনা, হিসাব। লাভ লোকসানের হিসাব, মানে আমি এনজয় করছি কিনা সেই বিষয়টাকে একেবারেই কেয়ার করব না। একদম যদি উদাহরণ দিয়ে বলতে হয় তাহলে বলবো, যেমন আমরা খেলছি, হুম, খেলাধুলা করলাম, আই এম নট এ প্রফেশনাল প্লেয়ার, কিন্তু আমি এনজয় করি বলে খেলি, হুম, এরকম তো প্লেয়ারের অভাব নাই, রাইট? মানে আমরা সবাই খেলাধুলা জি, করেছি। তো ওই জিনিসটাও যদি এরকম হয় যে না, আমাকে আসলে প্রফেশনালি খেলবো, আর নয়তো আর এনজয় করার জন্য খেলবো না, মোবাইলে গেমস খেলবো, হুম। তাহলে কিন্তু মুশকিল। তো ওই এনজয়মেন্টের জায়গাটা আমার মনে হয় কমে যাচ্ছে, সবকিছু একটা অর্থনীতির সাথে জড়িত করে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ হয়তো আমরা একটু দরিদ্র। সবকিছুতে অর্থযোগ। সবকিছুতেই অর্থযোগ, আমরা জাতি হিসাবে একটু দরিদ্র, মানসিকভাবেও একটু দরিদ্র হয়ে যাচ্ছি মনে হয় এই কারণে। মাদক একটা বড় সমস্যা, মাদক সন্ত্রাস। উম, মাদক খুব বড় ধরনের একটা সমস্যা তরুণ সমাজের জন্য। একটা পর্যায়ে এটা খুব অ্যালার্মিং ছিল, হুম, আমার মনে হয় ওই অ্যালার্মটা কিছুটা হলেও কমে গিয়েছে, এবং সেটার সাথে আমি সঙ্গীত শিল্পী হিসেবে বলতে চাই যে মূলত সঙ্গীতের একটা বড় ধরনের ভূমিকা এখানে আছে। আচ্ছা। আই মিন, যদি কয়েকটা ছেলেপেলে একসাথে
তরুণ চিন্তা করে যে আমরা একটা ব্যান্ড করব বা আমরা একসাথে মিউজিক করব, হুম। তাহলে তারা যে আড্ডাটা দিচ্ছে, তারা যে গানটা নিয়ে চর্চা করছে, তারা যে প্র্যাকটিস করছে, ওই যে ব্যস্ততাটা ওটা থেকে কিন্তু সে মাদক থেকে একটু হলেও দূরে সরে হুম। যাচ্ছে। যেটা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বা আমরা সে তো একটা নিঃসঙ্গ প্রবাদ। থাকছে না তখন। হুম। তখন নিঃসঙ্গ থাকছে না। নিঃসঙ্গতাই কিন্তু এটার একটা বড় ধরনের উপজীবিকা হিসেবে কাজ করে যে ও মাদকের দিকে ঠেলে দেবে। হুম। তো ওইটা অনেকাংশে কেটে যাবে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে। এবং স্পেশালি মঞ্চ নাটক এটার ব্যাপারে অনেকটা ভূমিকা রাখে। অনেকেই খুব ডেডিকেটেড থিয়েটার কর্মী, থিয়েটার করে। তো ওরা কিন্তু আসলে মাদক-টাদকের সাথে থেকে সবসময় দূরে থাকে। এটা মানে পার্সোনালি আমি হুম। এক্সপেরিয়েন্স থেকে বললাম যে মেক্সিমাম ক্ষেত্রে এটা দেখেছি। ক্যারিয়ারের পেছনে ছোটা সেটাও সেই জায়গা থেকে যে হ্যাঁ আমি এই যে নিজের একটা ক্যারিয়ার তৈরি করে দেওয়া সেই মিছিলটাতেও তো তরুণরা এখন বেশি ব্যস্ত নাকি? ক্যারিয়ার তো থাকবেই। হুম। সবসময়ই সবসময় তরুণরা ছিল এটা কিন্তু এখন লড়াইটা এখন প্রতিযোগিতাটা বেশি হয়ে গেছে। প্রতিযোগিতা বেড়ে গেছে স্বাভাবিক। হুম। স্বাভাবিক। আমাদের জব স্কোপ কম, কিন্তু প্রতিযোগিতা সেই তুলনায় অনেক বেশি। আহ এখন শিক্ষার হারও বেশি, শিক্ষিত জনগণের সংখ্যা বেশি। কিন্তু আমাদের স্কোপটাই অনেক কম। সেই তুলনায় কম্পেয়ারিং টু দ্যাট অনেক কম। তো তখন ক্যারিয়ারটা আসলে খুব ইম্পোর্টেন্ট টপিক হয়ে দাঁড়ায়। খুব স্বাভাবিকভাবে। তরুণরা ওটা গ্রহণ করে নিচ্ছে এবং ওটার পিছনে যাচ্ছে। আমি এটাকে পজিটিভলি নেই। হুম। এটা খুব পজিটিভ বিষয় বলেই মনে হয়। এবং একসময় তরুণদের আহ, যে জায়গা থেকে তার ক্যারিয়ার শুরু করতো সেই জায়গা থেকে তো এখন অনেকভাবে এগিয়ে যাচ্ছে তরুণরা যে আহ, সর্বক্ষেত্রেই যে তরুণ লিডারশিপের কথা যদি আপনি বলেন জি। মানে তরুণ নেতৃত্ব সেটা চাকরি ক্ষেত্রে হোক অন্যান্য সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক সেই নেতৃত্বকে কিভাবে দেখছেন সেই জায়গায় তাদের উপস্থিতি? উপস্থিতি আগের তুলনায় বেশি বেড়েছে। হুম। তবে নেতৃত্ব দানের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হোক আর যে হুম। কোনো ক্ষেত্রেই হোক, নেতৃত্বে কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। হুম। তো ওই অভিজ্ঞতাটাকে পুঁজি করে অবশ্যই তরুণদের চাইতে এগিয়ে থাকবে সিনিয়ররা, যারা একটু বয়োজ্যেষ্ঠ তারাই এগিয়ে থাকবে। কিন্তু এখন ইদানিং দেখা যায় যে তরুণদের উপর নির্ভরশীলতাটা বাড়ছে। যে কোনো হুম। কোম্পানির ক্ষেত্রে হোক, ইভেন আপনাদের এই টিভি চ্যানেলের ক্ষেত্রে যদি বলেন, দেখবেন যে অনেক তরুণ এখন এমন কিছু দায়িত্ব পালন করছে যেটা হয়তো আগে এতটা তরুণের উপরে নির্ভর করা হতো না। হুম। এখন কিন্তু সেটাও করা হচ্ছে। ইটস বিকজ অফ এডুকেশনাল সিস্টেম অ্যান্ড প্রসিডিওর। এবং এখন আমাদের যোগাযোগের মাত্রাটা অনেক বেশি। পৃথিবী হুম। ছোট হয়ে আসছে একটা শব্দ আছে না? তো ওইটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি ঘটেছে। সেটা ইন্টারনেটের কারণেই হোক এবং অনেক বেশি টিভি চ্যানেলের হুম। প্রাধান্যর কারণেই হোক, আমরা অনেক বেশি রিলেটেড বিশ্বের যে কোনো জায়গার সাথে এবং নিউজের সাথে। বলা হয়ে থাকে যে তরুণরা পিছিয়ে নেই তরুণরা কাজ করছে যার যার অবস্থান থেকে কাজ করছে কিন্তু তরুণদেরকে একাট্টা করার যে একটা উদ্যোগ কোথায় তারা এক মানে একভাবে হয়ে একভাবে উচ্চারণ করবে মানে তার তার জায়গা থেকে সর্বোচ্চ সেরাটি দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদেরকে একাট্টা করার যে উদ্যোগ উদ্যোগ। সামাজিক রাষ্ট্র উদ্যোগ সেই জায়গায় একটু ঘাটতি আছে বা ঘাটতি আছে বলে বলে থাকে আমি সবাই। একেবারেই আপনার সাথে হুম। একমত এবং এই ঘাটতির জায়গাটা নিয়ে আমার অবজেকশনও আছে। আমি হুম। এটা প্রতিবাদীভাবেই বলতে চাই যে আমাদের যেসব অর্থকরী মানে যারা অর্থায়ন করে থাকে হুম। বা স্পন্সর যাদেরকে আমরা হুম। বলি বা যারা পৃষ্ঠপোষকতা হুম। করে, এই পৃষ্ঠপোষক গোষ্ঠী এবং তরুণদেরকে একত্র করার গোষ্ঠী, উদ্যমী গোষ্ঠী, এই গোষ্ঠীটা তৈরি হওয়া প্রয়োজন। এদেরকে আমরা খুব মিস করি। কারণ তরুণরা একটা শক্তি, সেই শক্তিটা আমরা ইউটিলাইজ যত করতে পারবো তত কিন্তু আমাদের দেশটাই উন্নত হয়ে যাবে। হুম। সো ওদেরকে কেন আমরা ইউটিলাইজ করতে পারছি না? এবং এখানে কেন এত মনোযোগের অভাব বা এত অনীহা কেন? এই প্রশ্নটা আমিও রেখে যেতে চাই আপনাদের সময় টিভির মাধ্যমে। তরুণদেরকে মানে এক হতে না দেওয়ারও একটা ষড়যন্ত্র আছে তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হয় মানে ধরেন সংস্কৃতির ক্ষেত্রে হোক এখন বিপণনের জোয়ার বা মুক্তবাজার অর্থনীতির জোয়ার বাজার অর্থনীতির ক্ষেত্রেও যে তাকে দিয়ে তরুণকে ব্যবহার করে কোনো একটা মানে যেই সংস্কৃতির সাথে যে নৃতাত্ত্বিক যোগাযোগ নিয়ে আমার সেটাও আমার আমার এখানে প্রবেশ করানো ব্যবহার করানো সেক্ষেত্রে তরুণদেরকে ব্যবহার করা হচ্ছে তরুণরা ব্যবহৃত হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই হ্যাঁ, পুঁজির কাছে ব্যবহৃত হচ্ছে। এটা খুব দুঃখজনক। হুম। সেটাই। মানে আমরা এখন আমাদের বিশ্ববাজার অর্থনীতির কারণেই হোক আর আমাদের দেশীয় অর্থনীতির সেটার সাথে যোগাযোগের কারণেই হোক, আমরা অনেক বেশি প্রতিষ্ঠান পাচ্ছি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক পাচ্ছি। তো কেউ যদি এই ধরনের ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে নেমে থাকে যে হয়তো একটা কালচারাল অনুপ্রবেশ আমাদের দেশে কোনোভাবে করিয়ে দেওয়া যায় কিনা বা তার এইটার পেছনে একটা উদ্দেশ্য আছে। আমরা হুম। অনেক ক্ষেত্রে কিন্তু এটা ফলো করছি, লক্ষ্য করছি এবং দিস ইজ হুম। অ্যালার্মিং। আপনি খুব ভালো একটা পয়েন্টই বলেছেন।
তো ওই বিষয়গুলো আসলে আমাদেরকে কিন্তু পঙ্গু করে ফেলবে বা আমাদের শক্তির জায়গাটাকে অনেকাংশেই নষ্ট করে ফেলছে। তো এই জায়গাটায় আমাদের কে কনসাস হয়ে যেতে হবে। আমার মনে হয় যে কনসাসনেসটা ছড়িয়ে দেওয়ার একটা বিষয়। তরুণদের নিজেদেরও কনসাস হয়ে যেতে হবে, সচেতনতা সচেতনতা প্রয়োজন যে আমি এই ধরনের এই জাতীয় কাজগুলো আমি করব না। আমি ব্যবহৃত হব না। হুম। এই প্রবণতাটা তৈরি করে ফেলতে হবে। তরুণরা নিজেকে হ্যাঁ কতটা জানে, ব্যক্তি নিজেকে কতটা জানে, দেশকে কতটা জানে, নিজের সংস্কৃতি কতটা জানে, আপনার কাছে কি মনে হয়? এটা দ্বৈত। অনেকেই জানে, অনেকেই ভালোই জানে এবং ভালোভাবেই জানার চেষ্টা করছে এবং স্টিল ফাইটিং যে আমি আর একটু জানতে চাই, আমার দেশকে জানতে চাই। সো জানানোর ব্যাপারে কিন্তু আমাদের একটু হেল্প করতে হবে। আই মিন আমি গানের মানুষ হিসেবে হেল্প করব, আপনি সংবাদ হ্যাঁ, চ্যানেল হিসেবে আপনি হেল্প করবেন সংবাদ দিয়ে, যার যার জায়গা থেকে যার যার ফিল্ড থেকে তাকে এগিয়ে এসে হেল্প করতে হবে জানানোর ব্যাপারে। জানানোটা প্রপার হইতে হবে। মানে তার একটা মানে মানে একটু এক ধরনের বিভ্রান্তিও কাজ করে, এক ধরনের যে ছড়িয়ে দেওয়া হয় যে সে কোন পথে যাবে সে বুঝতে পারছে না, সেরকমও তো ঘটে তরুণদের ক্ষেত্রে। জি শোনেন, এখানে বিভ্রান্তিটা কিন্তু তৈরি হয়। বিভ্রান্তি তৈরি হওয়ার পেছনে কিছু কারণ আছে। আমার মনে হয় যে বিভ্রান্ত করা হয়। আচ্ছা। তো এটা পৃষ্ঠপোষকতার জায়গা থেকেই হোক বা সংবাদ পরিবেশনের মাধ্যমেই হোক, অথবা যেই সংবাদের কোনো ইয়ে নাই, আমার মনে হয় যে কমিটমেন্ট নাই। হুম। যেমন ফেসবুক বলেন, এখানে লিখতে গেলে আমার কোনো কমিটমেন্টের প্রয়োজন হয় না, যেটা আপনার প্রয়োজন হয়। আপনি হুম। যখন একটা নিউজ সার্ভ করবেন আপনার কিন্তু কমিটমেন্টের জায়গা আছে। সো ওই কমিটমেন্টের জায়গা যাদের নাই, তাদের মাধ্যমে যদি একটা ভুল তথ্য চলে আসে তরুণের কাছে এবং তার যদি মনে হয় যে না এটাই গ্রহণযোগ্য তথ্য, হুম। তাহলে ওইখান থেকে কিন্তু বিভ্রান্তিটার জন্ম হলো। আমার দাবি থাকবে যে তরুণদের প্রতি আমার একটাই বক্তব্য, যে যাতে সবার মধ্যে একটু দেশপ্রেমটা দেখতে চাই। দেশপ্রেমের মাত্রাটা আমাদের একটু বাড়াতে হবে। আমি এখানে এই দেশে বড় হচ্ছি শুধুমাত্র কোনোদিন আমেরিকা চলে যাওয়ার জন্য বা ইউকেতে যেয়ে সেটেল হওয়ার জন্য, এই প্রবণতাটা মনে হয় একটু কমিয়ে আনা দরকার। আমার দেশটাকে আমার ভালোবাসতে হবে। কিন্তু আমরা একটু লক্ষ্য করছি যে আত্মহরণের মানে প্রবণতাটা একটু বেড়েছে তরুণদের মধ্যে, কেন? কারণ আমরা খুব বেশি ফ্যাসিলিটেটেড না। আমরা আমাদের দেশে যে অন্য গ্লোবালি দেখলে দেখবো যে বিভিন্ন দেশে কিন্তু বেকার ভাতা থেকে শুরু করে এই জাতীয় অনেকগুলো পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো মানুষের লাইফকে সিকিউর করে। আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি খুব, সামাজিক নিরাপত্তার জায়গাটা। এটা এটা খুব কম। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তো অনেক বেশিই হুম। কম। তো সবাই সিকিউরড ফিল করার জন্যই মনে হয় এই প্রবণতাটা বেড়ে যাচ্ছে। হোয়াট এভার, আমি খুব দেশপ্রেম দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি আপনি খেয়াল করে দেখবেন যে যারা দেশের বাইরে থাকে বাংলাদেশিরা, তাদের মধ্যে দেশপ্রেমের মাত্রা সবচাইতে বেশি দেখা যায়, অন্তত কথায় বা তাদের আচরণে। হুম। এটার মূল কারণের জায়গাটাও কিন্তু এক ধরনের ওইখান থেকে হয়তো একটা হতাশা থেকে এটা তৈরি হতে পারে, অথবা ওখানে গিয়ে হয়তো ফিল হুম। করতে পারছে। যে দেশ একজন চিকিৎসক বানাচ্ছেন, একজন স্থপতি বানাচ্ছেন, রাইট, কিন্তু রাইট। মানে ফেরত ফিরে দেশকে এসে আমরা কি দিচ্ছি? ফিরে এসে আমরা দেশকে কি দিচ্ছি, হুম। এবং এটা যে একেবারেই দেখা যাবে না তা কিন্তু নয়। আমাদের কিন্তু এক্সাম্পল আছে, আমাদের হুমায়ুন আহমেদ স্যারের মতো আছেন, হুম। মোহাম্মদ জাফর হুম। ইকবাল হুম। স্যারের মতো আছেন। হুম। তো এরকম এক্সাম্পলেরও কিন্তু অভাব নেই। হুম। তো ওনাদেরকে ফলো করতে বলি। যে দেশ আমাকে যা দিচ্ছে, দেশকে আবার দেওয়ার দায়িত্বটাও আমার। ঠিক আছে, আড্ডা নেই, সংগঠনে, কিন্তু আমরা আবার দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু কিছু সংগঠন তৈরি হয়েছে, তরুণদেরই সংগঠন, তারা বিভিন্ন রকম কাজ করছে, অ্যাক্টিভিস্টও বলে নিজেদেরকে তারা, যে হ্যাঁ আমরা কোনো একটা বিষয় নেই। সেই জায়গাগুলোকে আপনি নিশ্চয়ই তাদেরকে ফলো করেন, যে তারা কি করছে, খবর টবর নেন, পান। খবর কিছুটা যে পাই হুম। না তা নয়। হুম। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাথে তরুণদের যেই পরিমাণ সম্পর্ক বা তারা যতটা সময় দেয় আমরা অতটা দিতে পারি না। হুম। কিন্তু তারপরও খবরগুলো পাই। ওই বিষয়টাও কিন্তু খারাপ নয়। হুম। অ্যাক্টিভিজম হচ্ছে বা একটা সংগঠন ওখান থেকেই তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং হুম। তারা কিছু কিছু কর্মকাণ্ড আউটলাইন তৈরি করছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বা করছে, ক্যাম্পেইন করছে। ক্যাম্পেইন করছে, হুম। অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। অ্যাওয়ারনেসের জায়গাটা তো ডেফিনেটলি আমাদের দেশের জন্যই অনেক হুম। উপকারী ভূমিকা কিছু ক্ষেত্রে রাখে। হুম। তবে ওখানে যাতে বিভ্রান্তি তৈরি না হয়, হুম। সেই জায়গাটা মনিটরিং এর যদি একটা ভালো ব্যবস্থা থাকতো, সব জায়গায় যদি একটা দায়িত্ববোধ কাজ করতো যে হ্যাঁ আমি একটা ভুল তথ্য দিয়ে আবার বিভ্রান্ত করে দেওয়ার প্রয়োজন নাই বা প্যানিক ক্রিয়েট করার প্রয়োজন নাই, এই দায়বদ্ধতাটা থাকলে কিন্তু বিষয়টা আসলে খুব অ্যাপ্রিসিয়েবল, হুম। প্রশংসার দাবি রাখে তরুণদের ভূমিকা। না, কিন্তু এমনিতে অনেকগুলো সংগঠন কাজ করছে। আমরা মানে যে কোনো ওই যে প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখি, বা সামাজিক দুর্যোগের ক্ষেত্রে আমরা সামাজিক বিভিন্ন রকম সমস্যার সময় দেখি যে তারা কাজ করছে। রাইট। হ্যাঁ, তো সেই উদ্যোগগুলোকে সামনে নিয়ে আসা, হ্যাঁ, সামনে নিয়ে এসে কাজ করার ক্ষেত্রে এই উদ্যোগ তো মানে আমরা রাষ্ট্রীয়ভাবে না, সামাজিক যে ভাবেও তো করা উচিত।
অবশ্যই উচিত, এবং এই প্রবণতা কিন্তু পাওয়া যায়। মানে তাদেরকে সামনে নিয়ে আসতে, তারা হয়তো সামনে আসতে চাচ্ছে না বা সামনে আসে না, তো সেগুলোকে যতটা সম্ভব একটু সামনেও নিয়ে আসা। সামনে অনেক ক্ষেত্রেই আসে। হুম, যেমন আমি আপনাকে এক্সাম্পল করেই বলতে পারি যে কলাবাগান মাঠে লেটলি একটা কনসার্ট হলো, সেটা হচ্ছে শীতার্ত যারা, মানে ওই কনসার্টের কোনো টিকিট নাই, না, কিন্তু যে আপনি কম্বল দিয়ে, হ্যাঁ, কম্বল দিয়ে কম্বল ওখানে দিয়ে টিকিট, প্রবেশ হ্যাঁ। করবেন। হুম, তো দ্যাট ইজ এ ইউনিক আইডিয়া। হুম, এটা ফেসবুকের মাধ্যমে তৈরি ফেসবুকের হয়েছিল, মাধ্যমে হ্যাঁ। এটা হয়েছে। এই জাতীয় পজিটিভ কোনো কিছু যদি আসে, হ্যাঁ, যত তার আসবে তত তত মানে কিন্তু আমাদের জন্য খুব উপকারী। অনুকরণীয় হবে, অনুসরণীয় হবে, হ্যাঁ। আবার যদি এরকম হয় যে একটা দুর্যোগ, ওটার সিগন্যাল পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এরকম একটা দুর্যোগ ঘটবে, কিন্তু আসলে ওটা ঘটবে না, বা আপনি বিভ্রান্ত ওই অবস্থায়, একজন তরুণ বিভ্রান্ত ওই অবস্থায়, সে করলো কি যে ওইটাকে খুব প্রচারণা করলো এবং ওইটা ঘটলো না, তখন ওই মিথ্যাবাদী রাখাল বালকের গল্প আমাদের তৈরি হবে। তরুণরা, তরুণদের এই যে ইতিবাচক দিকগুলোর চেয়ে আমাদের গণমাধ্যম, আমাদের গণমাধ্যম বলতে টেলিভিশন, নাটক, সিনেমা, এই 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 জায়গাগুলোতে, পত্রিকাতে তরুণদেরকে অন্য কোনো রূপ আপনি দেখতে পান, যেই তরুণদের সঙ্গে আপনার পরিচয় নাই, এই তরুণরা কোথা থেকে আসলো? আপনি যে তরুণদের উদাহরণ দিচ্ছেন, সেই তরুণদের সঙ্গে হয়তো সিনেমাতে, নাটকে যে তরুণদের দেখানো হয়, হুম হুম। সেই তরুণদের সঙ্গে একটু আপনার কাছে মনে হয় না যে অপরিচিত মনে হচ্ছে? এই তরুণরা আমাদের তরুণরা, এটা হয়তো অন্য কোথাও কোনো জায়গার তারুণ্য দেখানো হচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে ইন্টেনশনালি দেখানো হয়, কারণ আমাদের ওই যে কালচারাল অনুপ্রবেশের জায়গাটা কিছু ক্ষেত্রে খুব অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের আহ, কিছু বিষয় আমার কাছে খুব মানে কন্ট্রাডিক্টরি মনে হয়। পোশাক, তার আচার আচরণ, কথাবার্তা যে তরুণদেরকে দেখানো হয়, কিন্তু রাইট। আসলে আপনার আশপাশের ভাইটা বা বোনটা তো এরকম না। এরকম না, কিন্তু হচ্ছে হয়তো বা ওটা দেখে আবার প্রভাবিত হয়ে যায় পরে, প্রভাবিত হ্যাঁ। হয়ে যাচ্ছে। এটা এটা আসলে ওই যে কালচারাল অনুপ্রবেশের বিষয় আর কি। আমাদের ধরেন প্রতিবেশী দেশ আছে, বেশ কিছু দেশ আছে, তো ওদের কালচারটাকে আমরা কতটুকু রিসিভ করব বা ওখান থেকে কিছু শিখব বা বর্জন করব কিনা বা শিখবো না কিনা, এটা এটা একটা টপিক। এটা নিয়ে ডিবেট করা যায়, এটা নিয়ে 10টা অনুষ্ঠান করা যায়, কিন্তু আমি অতটা ডিটেলে যাব না। বিষয়টা হচ্ছে যে কন্ট্রাডিক্টরি মনে হয় এই জায়গাতেই, যে যেই তরুণ ওইটাকে রিসিভ করতে চাচ্ছে না বা ওটার খুব এগেইনস্টে কথা বলে যাচ্ছে, হুম, তারই আবার দেখা যায় যে তার টোটাল আচরণটা বা তার ওখান থেকে গ্রহণ করার ইচ্ছাটা অনেক বেশি। হুম। তো ওই জায়গাগুলো কিন্তু মানুষকে খুব বিভ্রান্ত করে। তরুণদেরকে মানে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে আমাদের তরুণদেরকে, সেটা তো একটা বড় বিষয় এখানে। যারা উপস্থাপন করছে তাদেরও তো বদ্ধতার বিষয় আছে। অবশ্যই দায়বদ্ধতার বিষয় আছে। দায়বদ্ধতাটা হয়তো অনুভব করতে না পারলেই এই ধরনের হুম, উপস্থাপনের বিষয়টা চলে আসে। আর ওখানে আমার মনে হয় যে কিছু কিছু বিষয় একেবারে যে আনইনটেনশনাল তা না, হুম, কিছুটা ইনটেনশনালও বটে। হুম, ওভাবে হয়তো উপস্থাপন করাটা তাকে কোনোভাবে বেনিফিটেড করছে। হুম। তো দ্যাটস ওয়াই ওভাবে উপস্থাপনের বিষয়টাও চলে আসছে। কিন্তু তরুণরা বিভ্রান্তির মধ্যে পড়বে না, তরুণরা নিজেরা নিজেদের পথেই চলবে। হ্যাঁ, সেই জায়গাটায় যেতে কতটা সময় লাগবে, বা সেই জন্য তরুণদের কি করা দরকার আপনার একটুও মনে সময় হয়? লাগবে না। তোমরা সেই জায়গাতেই আছে। তারা তারা চলবে। হুম, এটা আমার বিশ্বাস। হুম, কারণ না হলে আমাদের দেশে ভাষা আন্দোলনটাই হতো না। হুম। এটা হচ্ছে প্রথম হ্যাঁ, ভাষা প্রমাণ। আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, হ্যাঁ। রাইট। এগুলোই হচ্ছে প্রমাণ যে আমাদের তরুণরা ঠিক জায়গাতেই আছে। ঠিক শুধুমাত্র জায়গাতে তাদের থাকে, আমরা তাদেরকে ভুলভাবে জানি বা সামটাইমস হ্যাঁ। আমরাই বিভ্রান্ত করি। হুম, আমাদের মতো কিছু মানুষই বিভ্রান্ত করে ফেলি, এবং আমরা এটার জন্য দায়ী। কিন্তু ওদেরকে সঠিক মোটিভেশনে রাখা আমাদেরই কর্তব্য, আমাদেরই উচিত। আমরা যারা যোগাযোগ মাধ্যমে কাজ করছি তাদের উচিত, আমরা যারা গানের কাজ করছি তাদের উচিত, আমরা যারা প্রফেশনাল তাদের উচিত যে তাদেরকে মোটিভেটেড এবং করে ঠিক তরুণদেরকে একটু জায়গায়। জায়গা করে দেওয়া, সেটাও একটা তো বড় বিষয়। প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার জন্য ডেফিনেটলি দুই ধরনের হেল্প প্রয়োজন। একটা হচ্ছে যে মোটিভেশনাল হেল্প, আর একটা হচ্ছে পৃষ্ঠপোষক হিসেবে হেল্প। জি, পৃষ্ঠপোষক হিসেবে হেল্পটা কিন্তু আমি অলরেডি একবার মেনশন জি, করেছি যে বলেছেন। এটার অ্যালার্মিং ভাবে কমে গিয়েছে। আমি আমার তরুণ অবস্থায়, মানে যখন কলেজে পড়তাম, ওই অবস্থায় যেটা দেখেছি যে পৃষ্ঠপোষকতার যে মাত্রা আর এখনকার মাত্রার মধ্যে এত ডিফারেন্স যে আমি কোনোভাবে মিলাতে পারছি না। হুম। আমি বুঝতে পারছি, অথচ পৃষ্ঠপোষক কোম্পানির সংখ্যা কিন্তু বেড়েছে। পাশাপাশি একটা বিষয় হচ্ছে, তরুণরা কি বলতে চায় সেটাও শুনতে হবে, সেটাও একটা বড় বিষয় আছে যে তরুণদের কথা শুনতেও হবে, শুনতে হবে, তাদের দাবিটা বুঝতে হবে, বুঝতে বোঝার হবে, মন হ্যাঁ, মানসিকতা থাকতে হবে। থাকতে হবে। তাহলেই এই তরুণ, তাহলেই সম্ভব। হ্যাঁ, তরুণরা এখন কোথায় আছে, সে কোন সংস্কৃতির সঙ্গে আছে, নিজে তাই সেই বা তারুণ্যের যে একটা স্বরলিপিটা বোঝা বা পড়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।